খাঁচায় বন্দি করে বাঘের সাথে খেলা করা আর এই জেল ভাঙ্গার উস্তাদকে ধোকা দেওয়া দুটোই সমান বোকামি। মাফিয়ারা প্ল্যান করেছিল দুনিয়ার চোখের আড়ালে বানানো এক হাইটেক কসাইখানায় বন্দি করে তাকে জ্যান্ত কবর দেবে, কিন্তু তারা ভুলেও বুঝতে পারেনি যে যার পেশাই হলো দুনিয়ার দুর্বেদ্য সব জেলখানা ভেঙে গুড়িয়ে দেওয়া, তার কাছে এই হাইটেক সিকিউরিটি জাস্ট একটা তাসের ঘর। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এক মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন, এসকেপ প্ল্যান, যেখানে জেলখানার ভেতরে শুরু হবে দুই লেজেন্ডের অসম্ভব এক সার্ভাইভাল মিশন। সিনেমার শুরুতেই আমরা কলোরাডোর একটি কারাগার দেখতে পাই, যেখানে হাজার হাজার ভয়ঙ্কর অপরাধী বন্দী রয়েছে। এটি কোনো সাধারণ জেল নয়, বরং এমন এক দুর্ভেদ্য হাই সিকিউরিটি কারাগার যেখান থেকে পালানো এক কথা অসম্ভব, কারণ এখানে 24 ঘন্টা প্রহরীরা কয়েদিদের উপর কড়া নজর রাখে। আর যদি কোনো কয়েদি পালানোর সামান্যতম চেষ্টা করে, তবে তাকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হয় যা দেখে বাকিদেরও পালানোর সাহস চিরতরে ভেঙে যায়। ঠিক তখনই আমরা এই জেলে রে নামের এক কয়েদিকে দেখতে পাই। রে কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন মাস্টার মাইন্ড যে এর আগেও 14টি জেল ভেঙে পালিয়েছে, আর এখন গত কয়েকদিন ধরে এই জেল থেকে পালানো নিখুঁত প্ল্যানিংয়ে ব্যস্ত। রে জেলের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি ভুলিয়ে পুরো জেলের স্ট্রাকচার বা গঠন বুঝে ফেলে এবং খুব সহজে ধরে ফেলে জেলের ঠিক কোন অংশটি সবচেয়ে দুর্বল। এরপর সে নিজের সেলে ফিরে আসে এবং পালানোর কাজে লেগে পড়ে। শুরুতে রে নিজের সেলে বসে সময় গুনতে শুরু করে। ঠিক 7 মিনিট কাউন্ট করার পরেই সে খেয়াল করে যে প্রহরীরা ফিরে এসেছে। এখান থেকেই রে বুঝে যায় প্রহরীরা প্রতিদিন ঠিক 7 মিনিটের জন্য বাইরে সিগারেট খেতে যায়। প্রহরীদের রুটিন তো রে জেনে যায়, কিন্তু তাকে যে সেলে বন্দি করে রাখা হয়েছিল সেটি একটি অত্যাধুনিক ইলেকট্রনিক লক সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হতো। তাই যে কোনো মূল্যে রেকে এখান থেকে বের হতে হলে সে ইলেকট্রিক লকের কোডটি জানতেই হতো। একদিন প্রহরীরা যখন রেকে খাবার দিতে আসে, তখন তার নজর খাবারের সাথে আসা একটি দুধের প্যাকেটের দিকে পড়ে। সেটি দেখে রের মাথায় এক অসাধারণ বুদ্ধি খেলে যায়। সে দ্রুত এসে প্যাকেটের উপর থেকে একটা পাতলা প্লাস্টিক শিট খুলে নেয়। এরপর বাইরে যাওয়ার সময় সবার অগোচরে খুব সাবধানে সে ওই প্লাস্টিক শিটটি ইলেকট্রিক লকের কিপ্যাডে আটকে দেয়। বাইরে এসে রে তার সঙ্গীদের উদ্দেশ্যে একটি সিক্রেট ভাষায় একটি চিঠি লেখে, যেখানে তার ওই জেল থেকে পালানোর নির্দিষ্ট তারিখ এবং সময় লেখা ছিল। সেই চিঠি পড়ে জেলের বাইরে থাকা তার সঙ্গীরা ঠিকই বুঝে যায় যে তাদের কি করতে হবে। এরপর রে যখন ফিরে এসে সে ইলেকট্রিক লক থেকে প্লাস্টিক শিটটি তুলে নেয়, তখন প্রহরীদের টাইপ করা পাসওয়ার্ডের ছাপ সেই শিটে স্পষ্ট ফুটে ওঠে এবং কোডটি রের জানা হয়ে যায়। এবার ছিল পালানোর পালা। রে কিছু টিস্যু পেপার দিয়ে ছোট্ট ছোট বল তৈরি করতে থাকে। একজন প্রহরী যখন তাকে খাবার দিতে আসে, তখন রে দরজার মাঝখানে থাকা সে ছোট্ট খাবার দেওয়ার রাস্তায় টিস্যু পেপারের টুকরোগুলো গুজে দেয়, যাতে দরজা পুরোপুরি লক না হতে পারে। রের পালানোর সমস্ত প্রস্তুতি এখন সম্পন্ন। সে তার সেলে বসে অপেক্ষা করতে থাকে, আর যেই মুহূর্তে প্রহরীরা সিগারেট খাওয়ার জন্য বাইরে যায়, রে বিদ্যুতের ব্যাগে নিজের কাজে লেগে পড়ে। সে খুব সহজে ইলেকট্রিক লকের কোড টাইপ করে নিজের সেলের দরজা খুলে ফেলে এবং ভেন্টিলেশনের সরু রাস্তা দিয়ে চুপি চুপি সোজা কন্ট্রোল রুমের দিকে পৌঁছায়। ঠিক তখনই জেলের বাইরে আমরা একটি মেয়েকে গাড়িতে দেখতে পাই। সে পার্কিংয়ে গাড়িটি রেখে যেই না কিছুটা দূরে হেঁটে যায়, অমনি গাড়িটিতে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। সেই বিকট শব্দ শুনে জেলের সমস্ত প্রহরীদের মনোযোগ সেদিকে চলে যায়, আর এই সুযোগটাই রের দরকার ছিল। সে দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে নিজের সেলের ক্যামেরা ফুটেজ রিভার্স বা উল্টো করে প্লে করে দেয়। ফলে প্রহরীরা স্ক্রিনে রিভার্স ফুটেজ দেখে ভাবতে থাকে যে রে এখনও নিজের সেলে বসে আছে, অথচ ততক্ষণে এসে জেল থেকে উধাও। কিছুক্ষণ পর বাইরে আগুন নেভানোর জন্য ফায়ার ফাইটারদের একটি দল আসে, আর আমরা অবাক হয়ে দেখি রিও ফায়ার ফাইটারের পোশাক পরে সবার চোখের সামনে দিয়ে অনায়াসে জেল থেকে বেরিয়ে আসছে। ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে থামে। সেখানে রের দুই সঙ্গী বসেছিল। রে গাড়িতে উঠে চিরতরে জেল থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর রের সঙ্গীরা তাকে একটি নির্জন রাস্তায় নামিয়ে দেয়, কারণ তারা ভেবেছিল রে এখন পুরোপুরি মুক্ত। কিন্তু আচমকাই সেখানে পুলিশের একটি গাড়ি চলে আসে এবং পুলিশ তাকে দেখে ফেলে। রের পরনে তখনও কয়েদিদের পোশাক থাকায় পুলিশ বুঝে যায় যে সে একজন পালানো আসামি, আর তারা তাকে আবারও গ্রেফতার করে। কিন্তু ঠিক তখনই সেখানে এক ব্যক্তি এসে পৌঁছায় এবং সে পুলিশকে কিছু কাগজপত্র দেখায়। সেই কাগজ দেখে পুলিশ রেকে তৎক্ষণাৎ ছেড়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে ওই লোকটির নাম ক্লার্ক এবং সে রের বন্ধু। এরপর ক্লার্ক রেকে সোজা সেই জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়, যেখান থেকে কিছুক্ষণ আগে রে পালিয়েছিল। ওয়ার্ডেন রেকে দেখে রীতিমতো চমকে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো একজন অপরাধী, তোমার তো জেলে থাকার কথা। তখন ক্লার্ক একটু হেসে ওয়ার্ডেনকে বলে, আমি আর রে দুজনই একটি সিকিউরিটি কোম্পানির জন্য কাজ করি। রে কোনো অপরাধী নয়, বরং তার কাজই হলো ছদ্মবেশে জেলে প্রবেশ করে সেই জেলের নিরাপত্তা কতটা মজবুত
তা যাচাই করা। আর আজ তোমার জেল থেকে পালিয়ে রে প্রমাণ করে দিয়েছে যে তোমার জেল থেকেও কয়েদিরা পালাতে পারে। তবে তোমার ঘাবড়ানোর কিছু নেই, কারণ রে এর আগেও এমন 14টি জেল ভেঙে পালিয়েছে। এসব শুনে ওয়ার্ডেন স্তব্ধ হয়ে যায়। তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। রের এই শ্বাসরুদ্ধকর পেশার কথা আমরা জানতে পারি, আর এও জানা যায় যে এই কঠিন কাজগুলো করার জন্য রেকে বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়। পরদিন রে যখন তার সঙ্গীদের সাথে অফিসে বসেছিল, তখন সেখানে জেসিকা নামের একটি সিআইএ এজেন্ট আসে। জেসিকা রেকে বলে, আমার কাছে তোমার জন্য একটি নতুন কাজ আছে, আর এর জন্য তোমাকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হবে। তোমাকে এমন একটা জেলে যেতে হবে যাকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল বলে মনে করা হয়, কিন্তু জেলটা এমন এক গোপন জায়গায় তৈরি করা হয়েছে, খুব কম মানুষই জানে এর আসল অবস্থান কোথায়। আমি চাই তুমি সেখানে যাও এবং প্রমাণ করে দাও যে ওই জেল থেকেও পালানো সম্ভব, কারণ এই দুনিয়ায় তোমার ছাড়া আর কারো পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব নয়। তবে দ্বিগুণ টাকার শর্ত হলো এই মিশনে তোমার টিম তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, আর খুনাক্ষরও কে জানতে পারবে না যে তুমি কোথায় আছো। এই ভয়ঙ্কর শর্ত শুনে রেড টিম সাথে সাথে জেসিকার প্রস্তাব ফিরিয়ে দেয়। তখন জেসিকা রেকে উস্কে দিয়ে বলে, আমি তোমার ব্যাপারে অনেক প্রশংসা শুনেছি, কিন্তু তুমি যদি এই প্রস্তাব ফিরিয়ে দাও তবে আমি বুঝে নেব যে তুমি 14টি জেল থেকে পালানোর যে বই লিখেছ তার সবটাই ঢা মিথ্যা। নিজের যোগ্যতার ওপর এই আঘাত রে সহ্য করতে পারে না। রে রেগে গিয়ে সাথে সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করে নেয়। অফার অ্যাকসেপ্ট করার পর জেসিকা তাকে পুরো প্ল্যান বুঝিয়ে বলে, ওই জেলে তোমার নাম হবে অ্যান্থনি, আর তুমি একজন স্মাগলার হিসেবে সেখানে যাবে। তখন রে জিজ্ঞেস করে, যদি আমি সেখান থেকে পালাতে ব্যর্থ হই তাহলে আমি নিজেকে ছাড়াবো কিভাবে? জেসিকা তাকে আশ্বস্ত করে বলে, ওই জেলের ওয়ার্ডেনের নাম রজার। তুমি শুধু তাকে একটা কোড বলবে, আর তোমার কোড হলো 310275। এই কোডটি শুনলে জেলের ওয়ার্ডেন বুঝে যাবে যে তুমি সরকারের তরফ থেকে এখানে এসেছো, আর তখন সে তোমাকে সসম্মানে ছেড়ে দেবে। তবে এত কিছুর পরও রেড টিম সতর্কতার খাতিরে চুপি চুপি রের শরীরে একটি ট্র্যাকার বসিয়ে দেয়, যাতে তারা অন্তত তার লোকেশন ট্র্যাক করতে পারে। এরপর রে যখন একটি বাজারের মাঝখানে পৌঁছায়, তখন হঠাৎ একটি কালো গাড়ি এসে তার সামনে থামে। গাড়ি থেকে মুখোশ পরা কিছু লোক নেমে নিমিষের মধ্যে রেকে ধরে গাড়িতে তুলে নেয়। আর অবাক করা ব্যাপার হলো, গাড়িতে উঠতেই তার রের শরীরে ঠিক যে অংশে ট্র্যাকার লাগানো ছিল তা নিখুঁতভাবে বের করে ফেলে, যেন তারা আগে থেকে জানতো রের শরীরে ট্র্যাকার আছে। ফলে রেড টিমের কাছে সমস্ত সিগন্যাল বন্ধ হয়ে যায়, আর তারা কিছুতেই বুঝতে পারে না যে রেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা রেকে অজ্ঞান করে দেয়। যখন রে জ্ঞান ফেরে, সে নিজেকে এমন এক অদ্ভুত কারাগারে আবিষ্কার করে যার কোনো দেয়াল নেই। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এক জেল, সেখানে সমস্ত কয়েদিকে কাচের তৈরি সেলের ভেতর বন্দি করে রাখা হয়েছে। প্রতিটি কয়েদের উপর ড্রোনের সাহায্যে তীক্ষ্ণ নজর রাখা হয়। এখানকার প্রহরীদের সবার মুখে কালো মুখোশ, অর্থাৎ কোন প্রহরী কখন ডিউটিতে আসে তা বোঝার কোনো উপায় নেই। এই ভয়াবহ দৃশ্য দেখে রে মনে মনে ঘাবড়ে যায় এবং বুঝতে পারে এখান থেকে পালানো মোটেও সহজ হবে না। তাই সে সাময়িকভাবে হার মেনে জেলের ওয়ার্ডেনের কাছে যায় এবং তাকে ওয়ার্ডেন মার্শ বলে সম্বোধন করে। তখন ওয়ার্ডেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার নাম মার্শ নয়, আমার নাম হলো হোপস, আর এখানে মার্শ নামে কোনো ওয়ার্ডেন নেই। এই কথা শুনে রের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে কোথাও একটা মারাত্মক গন্ডগোল হয়েছে। মরিয়া হয়ে সে তার কোডটি বলে, আমার কোড হলো 310275। কিন্তু হবস ঠান্ডা গলায় বলে, তুমি যা আবল তাবল বকছো তার কিছু আমি জানি না। আমি শুধু এটুকুই জানি যে তোমাকে এখানে আজীবন বন্দি রাখার জন্য আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, আর এখন তোমাকে তোমার পুরো জীবন এই নরকেই কাটাতে হবে। রে তখন চূড়ান্তভাবে বুঝতে পারে যে তাকে খুব খারাপভাবে ফাঁসানো হয়েছে। তাকে পুনরায় সে কাচের সেলে নিয়ে যাওয়া হয়। পরদিন জেলে অ্যানাউন্স করা হয় যে অ্যান্থনি নামের একটি নতুন কয়েদি এসেছে। এই নামটা শোনা মাত্রই জেলের মাইকেল নামের এক পুরনো কয়েদি বেশ সতর্ক হয়ে ওঠে। অ্যান্থনি অর্থাৎ রে যখন বাকি কয়েদিদের মাঝে আসে, তখন নতুন কয়েদি পেয়ে পুরনোরা তাকে হিংস্রভাবে ঘেরাও করে। কয়েকজন তার উপর হামলা করে বসে। রে নিজের আত্মরক্ষার্থে প্রাণপণে লড়তে থাকে, কিন্তু সে ছিল একা আর শত্রুর সংখ্যা অনেক। কয়েদিরা যখন তাকে খুন করার জন্য তেড়ে আসে, ঠিক সেই মুহূর্তে মাইকেল সেখানে হাজির হয়। মাইকেল হুঙ্কার দিয়ে বলে, কেউ যদি অ্যান্থনি গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তবে আমি তার প্রাণ কেড়ে নেব। মাইকেল এই জেলের সবচেয়ে পূর্ণ এবং প্রভাবশালী কয়েদি হওয়ায় তার এই হুমকিতে সবাই ভয়ে পিছিয়ে যায়। এরপর মাইকেল রের কাছে এসে হাত মেলায়। রে তার এই সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। রে মনে মনে ভেবে নেয় যে এই মৃত্যুপরী থেকে পালাতে হলে তার অন্তত একজন বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন। তাই সে মাইকেলের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। এরপর রে জেলের প্রতিটি কোণ খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং পালানোর একটা সুড়ঙ্গ খোঁজার চেষ্টা করে। তখনই তার নজর পড়ে আইসোলেশন সেলের দিকে। এইটি জেলের সবচেয়ে ভয়ানক জায়গা, যেখানে নিয়ম ভাঙার কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য রাখা হয়।
মাইকেল খেয়াল করে যে রে চারপাশে খুব গভীরভাবে দেখছে। সে রেকে বলে, তোমার কোনো সাহায্য লাগলে আমি করতে পারি। রে তখন সোজাসাপটা বলে, আমাকে ওই আইসোলেশন সেলে যেতে হবে। মাইকেল মুচকে এসে বলে, সে তো খুব সহজ কাজ। আর এই কথা বলেই মাইকেল হঠাৎ রের ওপর হামলা করে বসে এবং দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এদের এই মারামারি দেখে প্রহরীরা এসে তাদের দুজনকে ধরে ফেলে এবং ওয়ার্ডেনের নির্দেশে তাদের ঠিক সেই আইসোলেশন বক্সে ফেলে দেওয়া হয় যেখানে রে যেতে চেয়েছিল। বক্সের ভেতর ঢোকার পর তাদের ওপর তীব্র ক্ষমতার লাইট জ্বালিয়ে দেওয়া হয়। সেই লাইটের প্রচণ্ড তাপে তাদের শরীরের চামড়া যেন ঝলসে যাওয়ার উপক্রম হয়। যন্ত্রণায় তারা দুজনেই মেঝেতে মাথা গুজে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে রের তীক্ষ্ণ নজর একটি জিনিসের ওপর পড়ে। সে খেয়াল করে যে মেঝের নিচে একটি বড় লোহার প্লেট নাট বোল্ট দিয়ে শক্ত করে আটকানো আছে। এত গরমে সারা রাত নরক যন্ত্রণা ভোগ করার পর পরদিন সকালে তাদের অবস্থা চেক করার জন্য একজন ডাক্তার এসে দরজা খোলে। রে তখন হাঁপাতে হাঁপাতে ডাক্তারকে জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা, আমরা কোথায় আছি? কিন্তু ডাক্তার কোনো উত্তর দেয় না। উপর থেকে এক প্রহরী দেখে ফেলে যে রে ডাক্তারের সাথে কথা বলার চেষ্টা করছে। সে দৌড়ে এসে ডাক্তারকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে, রে তোমাকে কি বলেছে? তখন ডক্টর অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মিথ্যা বলে, রিয়া আমাকে বলেছিল যে অতিরিক্ত গরমের কারণে তার শরীরে কতটা ডিহাইড্রেট বা পানিশূন্য হয়ে গেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে রে ডাক্তারের এই মিথ্যা বলাটা শুনে ফেলে এবং সে নিশ্চিত হয় যে এই ডাক্তার আসলে একজন ভালো মানুষ। পরদিন খাবারের টেবিলে বসে মাইকেল রেকে জিজ্ঞেস করে, কাল রাতে আইসোলেশন বক্সে গিয়ে তুমি কি জানতে পারলে? রে ফিসফিস করে বলে, এই জেলটি সমুদ্রের আশেপাশে কোথাও অবস্থিত, কারণ এখানকার বাতাসে প্রচুর আর্দ্রতা রয়েছে। আর কাল বন্দি থাকার সময় আমি মেঝের নিচে একটি লোহার প্লেট দেখেছি যা নাট বোল্ট দিয়ে আটকানো। আমি যদি কোনোভাবে একটি লোহার টুকরো জোগাড় করতে পারি তবে সেটা দিয়ে ওই প্লেট খুলে আমরা ওই জেল থেকে পালাতে পারবো। মাইকেল দৃঢ় কণ্ঠে বলে, লোহার টুকরো আমি জোগাড় করে আনবো। পরদিন জেলের ওয়ার্ডেন মাইকেলকে নিজের চেম্বারে ডেকে পাঠায় এবং তাকে ভিক্টর নামের এক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু মাইকেল কিছুতেই ভিক্টরের ব্যাপারে মুখ খোলে না। এতে ওয়ার্ডেন ক্ষিপ্ত হয়ে মাইকেলের উপর চরম টর্চার শুরু করে। এত অত্যাচার সহ্য করেও মাইকেল নীরব থাকে আর সুযোগ বুঝে সে ওয়ার্ডেনের টেবিল থেকে চুপি চুপি একটা লোহার টুকরো চুরি করে নেয়। এখন থেকে আমরা জানতে পারি মাইকেল আসলে এখানে এসেছিল ওই লোহার টুকরোটি চুরি করার জন্য। এরপর মাইকেল সোজা রের কাছে যায় এবং সবার চোখের আড়ালে সে কাঙ্ক্ষিত লোহার টুকরোটি তার হাতে তুলে দেয়। এটি পেয়ে রের চোখে মুখে আশার আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে যে এই সামান্য টুকরোটির জন্য মাইকেল নিজের জীবন ঝুঁকি নিয়েছে। তখন রে মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? মাইকেল দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি ভিক্টর নামের এক মহান মানুষের জন্য কাজ করতাম, যে ধনীদের লুট করে সেই টাকা গরিবের মাঝে বিলিয়ে দিত। যেহেতু আমি তার লোক, তাই এরা আমাকে এখানে বন্দি করেছে শুধু ভিক্টরের আসল ঠিকানা জানার জন্য, যাতে তারা ভিক্টরকে ধরে তার সব টাকা কেড়ে নিতে পারে। কিন্তু আমি মরে গেলেও ভিক্টরের ঠিকানা ওদের বলবো না। এরপর মাইকেল রেকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে। রে বিষণ্ণ গলায় বলে, আমি একসময় একজন আইনজীবী ছিলাম। আমি এক ভয়ঙ্কর অপরাধীকে সাজা পাইয়ে দিয়েছিলাম, কিন্তু একদিন সে জেল থেকে পালিয়ে যায় এবং আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে নির্মমভাবে খুন করে। আমার স্ত্রীর মৃত্যুর পর আমার পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শুধু অপরাধীদের জেলে ঢুকানো যথেষ্ট নয়, বরং যে জেলগুলোতে তারা থাকে সেখানকার নিরাপত্তা পরীক্ষাও জরুরি। তাই আমি সিকিউরিটি কোম্পানিতে যোগ দেই এবং গত 4 বছর ধরে আমি 14টি জেল ভেঙে বেরিয়েছি। আমি চাই না আর কোনো অপরাধী জেল থেকে বেরিয়ে আমার মতো কারো পরিবারকে ধ্বংস করুক। রে আরও বলে, কিন্তু আমি এবার সত্যিই ফেঁসে গেছি, কারণ আমি এই 14টি জেল থেকে পালানোর উপর যে বই লিখেছিলাম সেই বইটি এই জেলের ওয়ার্ডেনের কাছে রয়েছে। সে আমার বইটি পড়ে অন্যান্য জেলের সমস্ত ত্রুটি শুধরে এই দুর্ভেদ জেলটি বানিয়েছে। তাই এখান থেকে পালানো প্রায় অসম্ভব। তবে ভালো খবর হলো ওয়ার্ডেন এখনো জানে না যে আমি সে 14টি জেল ভাঙা রে। সে আমাকে এখনো অ্যান্থনি নামেই চেনে। মাইকেল তখন বলে, এই জেলে আমার আর তোমার মতো সবাই নির্দোষ। এটি কোনো সরকারি জেল নয়, বরং একটি প্রাইভেট ব্ল্যাক সাইট জেল। প্রভাবশালী লোকেরা ওয়ার্ডেনকে কোটি কোটি টাকা দিয়ে নিজেদের শত্রুদের এখানে আজীবন বন্দী করে রাখে। এরপর মাইকেল জানতে চায় যে পরবর্তী প্ল্যান কি। রে বলে, আমাদের দুজনকে আরেকবার ওই জ্বলন্ত আইসোলেশন বক্সে যেতে হবে। প্রথমে মাইকেল রাজি হয় না, কারণ সে জানে সেখানকার গরম কতটা অসহনীয়। কিন্তু রে তাকে বোঝায় যে এছাড়া আর কোনো পথ নেই। অবশেষে মাইকেল রাজি হয়, তবে শর্ত দেয়, যদি আমি এখান থেকে বের হতে না পারি তবে আমি তোমাকে এই জেলের ভেতরে খুন করব। রে তখন তার মাস্টার প্ল্যান বোঝায়, বক্সে যাওয়ার পর তুমি পাগলের মতো জোরে জোরে চিৎকার করবে। এতে সিসিটিভি স্ক্রিনে নজর রাখা প্রহরীদের সম্পূর্ণ মনোযোগ তোমার দিকে চলে যাবে। আর ঠিক সেই সুযোগে আমি বক্সের নিচে লোহার প্লেটটা খুলে ভেতরে ঢুকে যাব এবং দেখার চেষ্টা করব যে আমরা আসলে কোথায় বন্দি আছি।
প্ল্যান অনুযায়ী মাইকেল হঠাৎ করে জাভেদ নামের এক কয়েদির সাথে তুমুল ঝগড়া শুরু করে দেয়। জাভেদ ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে মাইকেল এবং রের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় ভয়ানক মারামারি। এই হট্টগোলের মাঝেই রে খুব চালাকি করে টেবিল থেকে এক টুকরো রুটি নিয়ে পকেটে লুকিয়ে ফেলে। এরপর প্রহরীরা এসে তাদের সবাইকে আলাদা আলাদা আইসোলেশন বক্সে বন্দি করে দেয়। বক্সে ঢোকানোর সময় সাথে সাথে ভয়াবহ তাপমাত্রার লাইট জ্বালিয়ে দেওয়া হয়। প্ল্যান মাফিক মাইকেল বিকট শব্দে চিৎকার করতে শুরু করে। কন্ট্রোল রুমে প্রহরীদের চোখ তখন কেবল মাইকেলের স্ক্রিনের দিকে। আর এই সুযোগে রে পকেট থেকে রুটি বের করে দ্রুত চিবিয়ে নরম করে নেয় এবং লাফ দিয়ে উঠে এসে চিবানো রুটির দলা ক্যামেরা লেন্সের উপর লেপটে দেয়। ব্যাস, প্রহরীদের স্ক্রিন অন্ধকার। এইবার রে দ্রুত তার জাদুকরি লোহার টুকরো দিয়ে মেজে সে প্লেটের নাট বোল্টগুলো খুলতে শুরু করে। প্লেটটি সরাতে সে নিচের একটি অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করে। ভেন্টিলেশনের সরু পাইপ বেয়ে সে উপরে উঠতে থাকে। হঠাৎ তার ভারে একটি পাইপ ভেঙে যায় এবং প্রচন্ড বেগে পানির স্রোত বেরিয়ে নিচে জমতে শুরু করে। রে কোনো মতে উপরে একটি দরজার কাছে পৌঁছায়, কিন্তু দরজা খুলে সে মাথা বের করতেই তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে স্তব্ধ হয়ে দেখে আর দিকে মাইলের পর মাইল কেবল নীল আর নীল অথই সমুদ্রের পানি। এই পুরো কারাগারটি আসলে সমুদ্রের বুকে ভাসমান একটি বিশাল দানবীয় জাহাজের পেটের ভেতর তৈরি করা হয়েছে। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর রের মনের সমস্ত আশা এক মুহূর্তে চুরমার হয়ে যায়। সে বুঝে যায় যে এই মাঝ সমুদ্রের জাহাজ থেকে লাফ দিলে মৃত্যু অবধারিত। এদিকে ভাঙ্গা পাইপ দিয়ে পানি জমে আইসোলেশন বক্সগুলোতে পানি ঢুকতে শুরু করছে। রে দ্রুত পাইপ বেয়ে নিচে নামতে যায়, কিন্তু পা পিছলে সে সোজা নিচে পড়ে যায়। ভাগ্যিস নিচে অনেক পানি জমেছিল, তাই সে বড়সড় আঘাত থেকে বেঁচে যায়। পানি সেলের ভেতর ঢুকতে দেখে ওয়ার্ডেন প্রহরীদের নির্দেশ দেয় সবাইকে দ্রুত বের করে আনতে। প্রহরীরা রের সেল খোলার ঠিক 1 সেকেন্ড আগে রে নিজের বক্সে ফিরে আসে এবং অত্যন্ত দ্রুততার সাথে প্লেটে নাট বোল্ট লাগিয়ে দেয় এবং ক্যামেরার উপর থেকে রুটিটি সরিয়ে নেয়। এরপর প্রহরীরা দরজা খুলে তাকে বের করে আনে। অন্যদিকে রের আসল টিম তার কোনো খোঁজ না পেয়ে চিন্তায় পড়ে যায়। তারা রের বন্ধু ক্লার্কের কাছে গিয়ে সাহায্য চায়। ক্লার্ক তাদের আশ্বস্ত করে বলে, তোমরা ভেবো না, আমি আমার লোক লাগিয়েছি, রেকে ঠিকই খুঁজে বের করব। কিন্তু টিম চলে যাওয়ার পরে ক্লার্কের আসল রূপ বেরিয়ে আসে। সে সোজা জেলের ওয়ার্ডেনকে কল করে বলে, তোমার জেলে অ্যান্থনি নামের যে কয়েদি আছে সে সাধারণ কেউ নয়, সে দুনিয়ার সবচেয়ে দ্রুত মানুষ রে, যে এর আগেও 14টি জেল ভেঙেছে এবং তার উপর বইটিও লিখেছে। ওয়ার্ডেন তখন অবাক হয়ে বলে, যে ওই বইটি লিখেছে তার নাম তো রে। ক্লার্ক শয়তানের মতো হেসে বলে, হ্যাঁ, তোমার জেলে অ্যান্থনি হলো সেই রে। সে নাম গোপন করে তোমার জেল ভাঙতে এসেছে। এখানেই আমরা জানতে পারি যে রেকে ফাঁসানোর পেছনে এই বিশ্বাসঘাতক ক্লার্কেরই হাত ছিল, কারণ সে একা পুরো কোম্পানির মালিক হতে চায়। ক্লার্কের কাছে রের আসল পরিচয় জানার পর ওয়ার্ডেনের আক্রোশ চরমে ওঠে। সে একজন প্রহরীকে পাঠায় যে সারা রাত রের সেলের দেওয়ালের লাঠি দিয়ে সজোরে আঘাত করে তাকে এক ফোঁটাও ঘুমাতে দেয় না। সকাল হতেই ওই প্রহরী রে সেলে ঢুকে তাকে পশুর মতো পেটাতে শুরু করে। মারের চোটে রে শরীরে রক্তে ভেসে যায়। শরীর ও মানসিক অত্যাচারে রে পুরোপুরি ভেঙে পড়ে। তার ওপর সে জেনে গেছে যে তারা মাঝ সমুদ্রে বন্দী, তাই পালানোর সমস্ত চিন্তা সে মাথা থেকে ঝেড়ে ফেলে। পরদিন মাইকেলের সাথে দেখা হলে মাইকেল জিজ্ঞেস করে, বলো রে, বাইরে তুমি কি দেখলে? রে হতাশগ্রস্ত হয়ে বলে, এটা কোনো সাধারণ জেল নয় মাইকেল, এই জেলটা সমুদ্রে ভাসমান একটা বিশাল জাহাজের উপর বানানো। আমরা পৃথিবীর কোথায় আছি তা কেউ জানে না, পালানোর আশা ছেড়ে দাও। কিন্তু মাইকেল হাল ছাড়ে না। সে রেকে কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলে, তোমাকে এভাবে হার মানলে চলবে না রে। যারা তোমাকে এই নরকে পাঠিয়েছে তাদের ওপর তোমাদের প্রতিশোধ নিতেই হবে। এখানে তিল তিল করে মরার প্রহর গুনার চেয়ে পালানোর চেষ্টা করে মরার অনেক সম্মানের। মাইকেলের এই কথা রের ভেতর হারিয়ে যাওয়া আগুনটা যেন ধপ করে জ্বলে ওঠে। তারা দুজন মিলে আবারও নতুন উদ্যমে পরিকল্পনা শুরু করে। এখন তাদের সবচেয়ে জানা দরকার যে জাহাজটি সমুদ্রের ঠিক কোন অংশে আছে। লোকেশন জানার জন্য মাইকেল ইচ্ছা করে রেকে এমনভাবে আঘাত করে যাতে সে বেশ জখম হয়। চিকিৎসার জন্য রে ডাক্তারের কাছে যায় এবং কাতর স্বরে বলে, আপনাকে অন্তত বলতে হবে আমরা এখন কোথায় আছি। কিন্তু ডাক্তার ভয়ে কিছুই বলে না। তবে সুযোগ বুঝে রে ডাক্তারের টেবিল থেকে চুপি চুপি একটা সাদা শিট চুরি করে নেয়। এরপর তারা দুজনে মিলে জেলের অন্য এক কয়েদির কাছ থেকে চশমার গ্লাস জোগাড় করে এবং সে শিট ও গ্লাস দিয়ে একটি দিক নির্ণয়ক যন্ত্র তৈরি করে ফেলে। রে বলে, এই যন্ত্র দিয়ে আমরা আকাশের তারার অবস্থান মেপে আমাদের সঠিক লোকেশন জানতে পারবো, কিন্তু এর জন্য আমাদের খোলা আকাশের নিচে যেতে হবে। তারা তখন ফিসফিস করে কথা বলছিল। সিসিটিভি দিয়ে ওয়ার্ডেন তাদের দেখে ফেলে এবং সে প্রহরীদের পাঠিয়ে তাদের বেদরম মারধর করায়। রেকে ধরে ওয়ার্ডেনের রুমে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডেন শয়তানের হাসি হেসে বলে, আমি সব জেনে গেছি, তোমার নাম অ্যান্থনি নয়, তুমি হলে বিখ্যাত জেল পালানোর জাদুকর রে। তোমার লেখা বই পড়েই আমি এই জেল বানিয়েছি, তাই এখান থেকে পালানো তোমার বাপেরও সাধ্য নেই। রে তখন এক চাল চালে, তুমি যখন সব জেনেই গেছো তখন আমাকে ছেড়ে দাও,
তুমি তো জানো আমি নির্দোষ। ওয়ার্ডেন হাসতে হাসতে বলে, আমি তোমাকে কেন ছাড়বো? তোমাকে আটকে রাখার জন্য আমি কারি কারি টাকা পাচ্ছি। রে তখন লোভের টুপ ফেলে বলে, আমি তোমাকে এমন এক গোপন খবর দিতে পারি যা দিয়ে তুমি এর চেয়েও বহুগুণ টাকা কামাতে পারবে। মাইকেলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। সে আমাকে ভিক্টরের আসল ঠিকানা বলে দিয়েছে। তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে ভিক্টরের ঠিকানা দিয়ে দেব। অতিরিক্ত টাকার লোভে ওয়ার্ডেন রের ফাঁদে পা দেয় এবং রাজি হয়ে যায়। এরপর রে আর মাইকেল একসাথে বসলেও ওয়ার্ডেনের বাধা দেয় না। রে মাঝে মধ্যে ওয়ার্ডেনের কাছে গিয়ে ভিক্টরের ব্যাপারে ইচ্ছে করে ভুলভাল তথ্য দিয়ে আসতে থাকে। এবার তাদের পালানোর পরবর্তী ধাপের প্রয়োজন ছিল ওই লোকেশন ট্র্যাকার দিয়ে আকাশের তারা দেখা। রে মাইকেলকে বলে, এই কাজ আমাদের জাভেদকে দিয়ে করাতে হবে। জাভেদ আর আমাদের মাঝে শত্রুতা আছে, তাই ওর উপর কেউ সন্দেহ করবে না। তারা জাভেদের কাছে গিয়ে তাকে তাদের পালানোর টিমে যোগ দেওয়ার অফার দেয় এবং জাভেদ খুশি মনে রাজি হয়। প্ল্যান অনুযায়ী জাভেদ ওয়ার্ডেনের কাছে গিয়ে বলে, কিছু কয়েদি পালানোর ছক কষছে। তুমি যদি আমাকে খোলা আকাশের নিচে নামাজ পড়ার সুযোগ দাও, তবে আমি তোমাদের গুপ্তচর হয়ে তাদের সমস্ত গোপন খবর এনে দেব। ওয়ার্ডেন বোকার মতো রাজি হয়ে যায়। জাভেদ যখন ছাদের খোলা আকাশের নিচে নামাজ পড়ার ভান করছিল, তখন সে অত্যন্ত সুকৌশলে ওই যন্ত্রটি দিয়ে আকাশে তারার পজিশন মেপে নেয়। সে এসে যন্ত্রটি রেখে দিলে রে হিসাব করে বের করে ফেলে যে তারা এই মুহূর্তে আটলান্টিক মহাসাগরে মরক্কোর কাছাকাছি কোথাও আছে। মাইকেল তখন বলে, মরক্কোতে আমার এক খুব কাছের বন্ধু আছে, সে আমাকে উদ্ধার করতে পারবে, কিন্তু তার কাছে খবর পৌঁছাবো কিভাবে? রে আত্মবিশ্বাসের সাথে বলে, সেই কাজটা আমি করব। রে সোজা ডক্টরের কাছে গিয়ে বলে, ডক্টর, আপনি জানেন আমি নির্দোষ, আপনাকে আমাদের সাহায্য করতেই হবে, নইলে আমরা সবাই এখানে পচে মরব। ডক্টরের মনে দয়া হয়। সে নিজের জীবন ঝুঁকি নিয়ে সোজা কন্ট্রোল রুমে ঢুকে যায় এবং সেখান থেকে মাইকেলের সঙ্গীদের কাছে মেসেজ পাঠিয়ে দেয় যে তাদের এখন কোথায় আসতে হবে। এদিকে প্ল্যান অনুযায়ী জাভেদ ওয়ার্ডেনকে গিয়ে মিথ্যা খবর দেয় যে কাল রে ব্লক সিতে একটা বিশাল দাঙ্গা বাঁধাবে এবং সেই সুযোগে পালাবে। এই খবর পেয়ে বোকা ওয়ার্ডেন জেলের প্রায় সব প্রহরীকে ব্লক সিতে পাঠিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে দাঙ্গাটা ব্লক সিতে নয়, বরং ব্লক এতেই শুরু হয়। আর এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মাইকেল, রে এবং জাভেদ একসাথে উপর দিকে উঠতে শুরু করে। কিন্তু পালানোর ঠিক আগে ওয়ার্ডেন টের পেয়ে যায় এবং জেলের সমস্ত দরজা সিলগালা করে লক করে দেয়। তারা তিনজন ভেতর আটকা পড়ে যায়। রে দ্রুত তার কেটে সমস্ত ক্যামেরা অফ করে দেয়, কিন্তু ক্যামেরা বন্ধ থাকলেও প্রহরীরা ঠিক তাদের পিছু পিছু চলে আসে এবং বৃষ্টির মতো গুলি চালাতে থাকে। তারা প্রাণ বাঁচাতে গুলি ছুটতে ছুটতে এগোতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি গুলি জাভেদের শরীরে এসে বিদ্ধ হয়। জাভেদ যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারা পাল্টা ফায়ারিং এ অনেক প্রহরীকে মেরে ফেলে। রে অবাক হয়ে ভাবে, ক্যামেরা বন্ধ থাকার পরও প্রহরীরা তাদের সঠিক অবস্থান জানছে কিভাবে? তখনই তার নজর যায় দেয়ালে লাগানো একটি মোশন ডিটেক্টরের দিকে। রের সাথে সাথে সেটা ভেঙে ঘুরিয়ে দেয় আর ওয়ার্ডেনের স্ক্রিন থেকে তাদের সিগন্যাল চিরতরে হারিয়ে যায়। রে মাইকেলকে বলে, আমাদের বাঁচতে হলে সবচেয়ে আগে জাহাজের মেইন ইঞ্জিন বন্ধ করতে হবে, তাহলে ছাদের দরজা খুলবে। আমি ইঞ্জিন বন্ধ করতে যাচ্ছি। ইঞ্জিন বন্ধ হওয়া মাত্রই তুমি জাভেদকে নিয়ে ছাদে উঠে যাবে। মাইকেল উদ্বিগ্ন হয়ে বলে, আর তুমি কিভাবে বের হবে? রে মুচকে এসে বলে, আমার জন্য ভেবো না, আমার কাছে প্ল্যান বি আছে। এই বলে রে ইঞ্জিন রুমের দিকে ছুটে যায়। এদিকে মাইকেল মুমূর্ষ জাভেদকে ওঠার জন্য সাহস দেয়, কিন্তু জাভেদ হাঁপাতে হাঁপাতে বলে, আমার শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে মাইকেল, আমি আর এগোতে পারবো না। তুমি শুধু যাওয়ার আগে তোমার বন্দুকটা আমাকে দিয়ে যাও। ভারাক্রান্ত হৃদয়ে মাইকেল জাভেদের হাতে বন্দুক তুলে দেয় এবং তাকে একা রেখে ছাদের দিকে এগিয়ে যায়। প্রহরীরা যখন ছুটে আসে, জাভেদ একাই তাদের উপর গুলি চালাতে থাকে। সে অসীম বীরত্বের সাথে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত অসংখ্য প্রহরীর বুলেটে তার শরীর ঝাঁঝরা হয়ে যায়। জাভেদ শহীদ হয়। অন্যদিকে রে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয়। ইঞ্জিন বন্ধ হতে ছাদের দরজা খুলে যায় এবং মাইকেল জাহাজে ডেকে বেরিয়ে আসে। ঠিক তখনই আকাশে ঢানা ঝাপটাতে ঝাপটাতে মাইকেলের সঙ্গীরা একটি হেলিকপ্টার নিয়ে হাজির হয়। হেলিকপ্টার থেকে মাইকেলের লোক জাহাজের প্রহরীদের ওপর এলোপাতাড়ি গুলি বৃষ্টি শুরু করে দেয়। মাইকেল দৌড়ে গিয়ে হেলিকপ্টারে ওঠার পর নিজের বন্দুক হাতে তুলে নেয় এবং যে প্রহরীরা তাকে ধাওয়া করছিল তাদের গুলি করে জম্পুরিতে পাঠিয়ে দেয়। পাইলট মাইকেলকে তাগাদা দেয়, তাড়াতাড়ি বসুন, আমাদের এখন এখান থেকে পালাতে হবে। কিন্তু মাইকেল রের জন্য অপেক্ষা করতে বলে। এদিকে জাহাজের নিচে রে একটি বিশাল স্টেবিলাইজার ট্যাঙ্কের ভেতর লুকিয়ে পড়ে। ওয়ার্ডেন তাকে পাগলের মতো খুঁজছিল। একসময় সে জেনে যায় রে ট্যাঙ্কের ভেতরে আছে। ওয়ার্ডেন বাইরে থেকে পৈশাচিক হেসে চিৎকার করে বলে, বেরিয়ে আসো রে, তুমি পালাতে পারবে না, আমরা চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছি। তখনই একজন প্রহরী জাহাজের ইঞ্জিন আবার চালু করে দেয়, যার ফলে ওই ট্যাঙ্কের ভেতর হু হু করে সমুদ্রের পানি ঢুকতে শুরু করে। স্টেবিলাইজার ট্যাঙ্কের নিয়ম হলো, এটি পুরোপুরি ভরে গেলে জাহাজের নিচ থেকে অতিরিক্ত পানি প্রচণ্ড বেগে সমুদ্রে নিক্ষেপ করে। ওয়ার্ডেন শয়তানি হাসি হেসে ভাবে,
রে এই পানির চাপে জাহাজের বাইরে ছিটকে পড়ে সমুদ্রের মাঝে ডুবে মরবে, কিন্তু ওয়ার্ডেন জানতো না যে রে ঠিক এটাই চেয়েছিল। ট্যাঙ্কের পানি ফুল হওয়া মাত্রই প্রচণ্ড এক প্রেসারে রে পানির সাথে বুলেটের বেগে জাহাজ থেকে ছিটকে সোজা সমুদ্রে বুকে গিয়ে পড়ে। সে সাঁতার কেটে পানির উপর ভেসে ওঠে। হেলিকপ্টার দ্রুত নিচে নেমে আসে এবং রের জন্য একটি দড়ির মই ছুঁড়ে দেয়। রে সে মই বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জাহাজের ডেক থেকে ওয়ার্ডেন তাদের দিকে পাগলের মতো গুলি চালাতে শুরু করে। একটি গুলি এসে মাইকেলের কাঁধে বিদ্ধ হয়। মাইকেলকে আহত দেখে রের মাথা রক্ত চড়ে যায়। সে হাতের বন্দুক দিয়ে ওয়ার্ডেনকে লক্ষ্য করে তাক করে, কিন্তু সে ওয়ার্ডেনকে সরাসরি গুলি করার বদলে ওয়ার্ডেনের ঠিক পাশে রাখা বিশাল তেলের ডামগুলোতে পরপর কয়েকটি গুলি চালায়। ডাম ফেটে তেল বেরিয়ে আসতে সেখানে এক ভয়ঙ্কর এবং প্রকট বিস্ফোরণ ঘটে। চোখের নিমিষে ওয়ার্ডেন সে দাউদ আগুনে জ্যান্ত পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে দুনিয়ার সবচেয়ে দুর্ভেদ্য ও অসম্ভব জালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রিয়া এবং মাইকেল হেলিকপ্টারে চড়ে দিগন্তের দিকে উড়ে যায়। তারা নিরাপদ সমুদ্রের তীরে ল্যান্ড করে। সেখানে একটি গাড়ি এসে থামে এবং গাড়ি থেকে আর কেউ নয় বরং জেসিকা বেরিয়ে আসে, যে মেয়েটি রেকে চ্যালেঞ্জ দিয়েছিল। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটি বেরিয়ে আসে। রে জানতে পারে যে মাইকেলের আসল নামই হলো ভিক্টর, আর জেসিকা হলো এই ভিক্টরের নিজের মেয়ে। ওয়ার্ডেন মাইকেলকে ভিক্টরের কথা জিজ্ঞেস করে টর্চার করত, অথচ সে জানতই না যে মাইকেলই সেই ভিক্টর। জেসিকা রেকে আরও একটি রহস্যময় সমাধান দেয়। সে বলে, আমি তোমাকে যে অ্যান্থনি নামটা দিয়েছিলাম সেটা আসলে একটা গোপন কোড ছিল। মাইকেল জানতো যে অ্যান্থনি নামে কেউ এলে সে আসলে তাকে সাহায্য করতে এসেছে, আর এর জন্যই জেলে অ্যান্থনি নাম শোনার সাথে সাথে মাইকেল তোমার সাথে বন্ধুত্ব করেছিল। জেসিকা হাসি মুখে বলে, আমি তোমাকে জেলের সিকিউরিটি ভাঙার জন্য পাঠাইনি রে, আমি তোমাকে পাঠিয়েছিলাম আমার বাবাকে ওই নরক থেকে উদ্ধার করার জন্য। আর আমি জানতাম এই পৃথিবীতে এই কাজটা শুধু তুমি করতে পারবে। একই সাথে জেসিকা রেকে এটাও জানায় যে তোমার বন্ধু ক্লার্ক প্রথম দিকে তোমার সাথে থাকলেও পরে সে কোম্পানি বস হওয়ার লোভে এই ওয়ার্ডেনের সাথে হাত মিলিয়েছিল, যাতে তুমি এই জেলের ভেতরেই চিরতরে পচে মরো। রেকে এই সমস্ত সত্যি জানানোর পর জেসিকা আর মাইকেল সেখান থেকে বিদায় নেয়। গল্পের একদম শেষ দৃশ্যে আমরা সেই বিশ্বাসঘাতক ক্লার্ককে দেখতে পাই। সে জানতে পেরেছে যে রে জাল ভেঙে পালিয়েছে। ভয়ে তার আত্মা খাঁচাচাড়া হয়ে যায়। সে তড়িঘড়ি করে নিজের জিনিসপত্র গুছিয়ে পালানোর জন্য দৌড়ে গিয়ে নিজের গাড়িতে ওঠে, কিন্তু গাড়িতে বসা মাত্রই পেছনে ছিঁড়ে রের এক সঙ্গী ক্লার্ককে অজ্ঞান করে দেয়। যখন ক্লার্কের জ্ঞান ফেরে, সে নিজেকে একটি অত্যন্ত ছোট অন্ধকার ও বদ্ধ কামরায় আবিষ্কার করে। ভয়ে সে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার আর্তনাদ শোনার নেই। ক্যামেরা আস্তে আস্তে জুম আউট হয় আর আমরা দেখতে পাই ক্লার্ক আসলে একটি বিশাল কার্গো জাহাজে একটি লোহার কন্টেইনারের ভেতর আটকা পড়েছে। কেউ জানে না এই জাহাজ তাকে পৃথিবীর কোন প্রান্তে নিয়ে যাচ্ছে, আর এই কন্টেইনার আগামী কয়েক মাসেও কেউ খুলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। নিজের পাপের এক ভয়ঙ্কর শাস্তি পেল ক্লার্ক, আর এভাবেই বুদ্ধি, সাহস আর বন্ধুত্বের এক অসাধারণ বিজয়ের মধ্য দিয়ে এই শ্বাসরুদ্ধকর গল্পের পরিসমাপ্তি ঘটে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই টান উত্তেজনায় ভরপুর মুভি এক্সপ্লেনেশনটি? রেড সে জাদুকরী বুদ্ধি এবং জাল ভাঙার শ্বাসরুদ্ধকর কৌশলগুলোর মধ্যে তোমার কাছে কোন দৃশ্যটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলবে না। আর এমন সব অসাধারণ ও মাইন্ড ব্লোয়িং মুভির গল্প বাংলায় শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত গল্পের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।